ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমরা 2018 সালে অনুষ্ঠিত গ্রাম পঞ্চায়েত এক্সামের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাচ্ছি, কারণ যে কোনো এক্সামের জন্য পিআইকিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি অঙ্ক ডিটেলসে বুঝিয়ে এক্সাম হলে কিভাবে করতে হবে তা দেখানো হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখা। আশা করি তোমরা উপকৃত হবে। আজকের ক্লাসে প্রথম কোশ্চেন, ইন এ ভিলেজ পঞ্চায়েত সোসাইটি 600 নেমস আর এনলিস্টেড অ্যাজ বিলো পভার্টি লেভেল। ইফ 20% অফ দ্য ভিলেজার আর বিলো পভার্টি লেভেল, দ্য টোটাল নাম্বার অফ ভিলেজার ইজ। তাহলে কি বলছে এখানে, যে একটি ভিলেজ পঞ্চায়েতে 600টা নাম এনলিস্ট করা হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে বিপিএল এ, বিলো পভার্টি লেভেল। 20% অফ দ্য ভিলেজার আর বিলো পভার্টি লেভেল, তাহলে কি বলছে আমাকে 20%, টোটাল গ্রামের জনসংখ্যার 20% হচ্ছে বিপিএল। তাহলে আমাকে টোটাল গ্রামের জনসংখ্যা বার করতে বলছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? দেখো, এই অঙ্কটা আমরা প্রথমে ডিটেলসে করব, তারপর আমরা শর্ট ট্রিক বা এক্সাম হলে কিভাবে করব সেটা দেখব। তাহলে দেখো, প্রথমে যদি আমরা বড়ভাবে করি তাহলে কি হবে, যে ধরি টোটাল নাম্বার অফ ভিলেজার ইকুয়াল টু 100। টোটাল নাম্বার অফ ভিলেজার আমরা ধরে নিলাম 100। তাহলে কি বলছে আমাকে, 20% আমাকে বলে দিয়েছে বিপিএল। তার মানে কি, 100 জনের মধ্যে 20 জন হচ্ছে বিপিএল। আবার দেখো, 20 জন যদি বিপিএল হয়, এখানে আমাকে কতজন বিপিএল বলে দিয়েছে, 600 জন বলে দিয়েছে। তাহলে এই 20 জন মানে কি 600 জন। তাহলে একজন মানে কত, 600/20। তাহলে আমার টোটাল জনসংখ্যা 100 ধরেছি, তাহলে 100 জন মানে হচ্ছে 600/20 ইন্টু 100। তাহলে 20 দিয়ে 5 দিয়ে কেটে যাবে, 5×20 100। তাহলে 5×6 30 হয়ে গেল, তারপরে দুটো শূন্য। তাহলে আমাদের টোটাল জনসংখ্যা 100 জন, আর এই 100 জনের সমতুল্য কত হচ্ছে 3000 জন। তাহলে টোটাল নাম্বার অফ ভিলেজার কত হয়ে যাবে, 3000 জন। এটা ছিল আমাদের ডিটেলসে। এবার দেখো আমরা শর্টকাটে কিভাবে করব। শর্টকাটে করার জন্য দেখো, 20% মানে হচ্ছে কত, 600। আমি 100% বার করতে পারলে ওটাই হচ্ছে টোটাল নাম্বার অফ ভিলেজার। তাহলে 20% মানে যদি 600 হয়, তাহলে 100% মানে একে কত, 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে একেও 5 দিয়ে গুণ করতে হবে, একে 5 দিয়ে করলে কত 100% হয়ে গেল। তাহলে 100% সমান কত হয়ে যাচ্ছে, 5×6 30, দুটো 3000। তাহলে আমাদের কত, 2 লাইনে কমপ্লিট হয়ে গেল। তাহলে বুঝতে পারলে যে 20% মানে আমরা 600 আমরা জানি, বলে দিয়েছে আমাকে এখানে। তাহলে 20কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে ওটা 100% হয়ে যাবে, আর 100% যেটা সমতুল্য হবে ওটা হচ্ছে টোটাল নাম্বার অফ ভিলেজার। তাহলে আমরা 5 দিয়ে গুণ করব, একে 5 দিয়ে গুণ করব, ওকে 5 দিয়ে গুণ করব। একে 5 দিয়ে গুণ করলে 100 হয়ে গেল, একে 5 দিয়ে গুণ করলে 3000 হয়ে গেল। উত্তর 3000। পরের কোশ্চেনে চলো। P's salary is 25% higher than Q. What percentage is Q's salaries lower than that of P? তাহলে আমাকে কি বলে দিয়েছে, যে পি এর স্যালারি বা পি এর বেতন হচ্ছে কিউ এর থেকে 25% বেশি। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে হোয়াট পার্সেন্ট ইজ কিউ স্যালারি লোয়ার দেন পি। তাহলে আমাকে কিউ এর স্যালারি পি এর থেকে কত পার্সেন্ট কম সেটা জিজ্ঞেস করেছে। তাহলে এটা কিভাবে করব, যে ধরে নিই ডিটেলসে একই রকম, প্রথমে আমরা ডিটেলসে করব, তারপরে আমরা শর্ট ট্রিক বা পরীক্ষা হলে কিভাবে করব সেটা দেখব। দেখো, লেট ধরে নিই কিউ এর স্যালারি হচ্ছে 100 টাকা, আর পি এর স্যালারি হচ্ছে 25% হায়ার দেন কিউ। তাহলে কিউ এর যদি 100 টাকা হয়, তাহলে পি এর কত, 25% বেশি। তাহলে 100 এর 25% মানে কত, চলো করে দেখিয়ে দিই। 100 প্লাস 100 ইন্টু 25/100, এটার মানে 25% বেশি। তাহলে 100 100 করে গেল, তাহলে কত হয়ে গেল 125। তাহলে পি এর স্যালারি যদি 100 হয়, কিউ এর স্যালারি কত, 125। তাহলে দেখো, তাহলে এদের মধ্যে পার্থক্য কত পি আর কিউ এর স্যালারির মধ্যে। তাহলে ডেল, মানে ধরো পার্থক্য আমি বোঝাচ্ছি, তাহলে 125 মাইনাস 100, তাহলে হচ্ছে 25 পার্থক্য।
তাহলে এবার আমাকে বার করতে হবে যে পি এর স্যালারি থেকে কিউ এর স্যালারি কতটা কম। তাহলে দেখো 125 টাকা যদি পি এর স্যালারি হয়, তবে কিউ এর স্যালারি কম 25 টাকা। 1 টাকা যদি পি এর স্যালারি হয়, তবে কিউ এর স্যালারি কম কত? 25/125 টাকা। তাহলে আমাকে কত শতাংশ বা হট পার্সেন্টেজ বলেছে, তার জন্য এবার 100তে বার করব। 100 টাকা যদি পি এর স্যালারি হয়, তবে কিউ এর স্যালারি হবে 25/125 ইন্টু 100। 25 দিয়ে 5 কেটে যাবে, 5×25 125, 5 দিয়ে 5 একে 5, 5×20 100। তাহলে কত হয়ে গেল? 20%। তাহলে কিউ এর স্যালারি পি এর স্যালারি থেকে 20% কম। এই নাম্বারটা উত্তর। এটা ছিল আমাদের বড় করে। এবার আমরা শর্ট ট্রিক দেখব। দেখো, শর্ট ট্রিক দেখতে গেলে আগে আমাকে পার্সেন্টেজ জিনিসটা কি সেটা আগে আমার জানতে হবে। তাহলে যে কোনো জিনিসের পার্সেন্টেজ যদি আমরা বার করতে যাই, তাহলে আমাদের উপরে পার্থক্য থাকে, দুজনের মধ্যে পার্থক্যটা থাকবে। আর নিচে হচ্ছে যার সঙ্গে তুলনা করছি। যেমন এখানে কি হয়েছে, লোয়ার দ্যান পি, তাহলে পি এর থেকে বলেছে, তার জন্য এখানে পি এর স্যালারি হয়ে যাবে। যার সঙ্গে তুলনা করবে তার মান হয়ে যাবে। তাহলে এখানে পি এর স্যালারি। আর পার্সেন্টেজের জন্য ইন্টু 100, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে দেখো, কিউ আর পি, কিউ এর স্যালারি যদি 100 টাকা হয়, 25% বেশি মানে পি এর স্যালারি 125 টাকা হয়ে যাবে। তার মানে এর অনুপাত কত হয়ে যাবে? 4:5, তাই তো? তাহলে দেখো এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে, এদের মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে 1। আর তাহলে এবার পার্সেন্টেজ এবার বার করো। পার্সেন্টেজ বার করতে গেলে দেখো পার্থক্য হচ্ছে 1, আর কার তুলনায় বলছে? পি এর তুলনায়। তাহলে পি এর মান কত? 5। তাহলে 1/5 মানে কত? 1/5 মানে আমরা সবাই জানি 20%। আর তাও যদি না জানো, ইন্টু 100 করো, তাহলেই বুঝতে পারবে। 5 একে 5, 5×20 100, তাহলে 20%। তাহলে এটা ছিল আমাদের ব্রড ট্রিক, এটা ছিল আমাদের শর্ট ট্রিক। পরের কোশ্চেনে চলো। দেখো, ডিটেলসে বোঝাতে গিয়ে একটু টাইম লাগছে, কিন্তু তুমি যদি অঙ্কটি বুঝে নাও, তবে তুমি এই ধরনের যে কোনো অঙ্ক করতে পারবে। আর পশ্চিমবঙ্গে যে কোনো এক্সামে একই ধরনের অঙ্ক আছে। বিশ্বাস না হলে তুমি রিসেন্ট ফুড এসআই যে এক্সাম হলো, তার সঙ্গে এই কোশ্চেনগুলি মিলিয়ে দেখে নিতে পারো। একটু টাইম লাগবে, কিন্তু একটা অঙ্ক যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এই ধরনের প্রত্যেকটা অঙ্কই করতে পারবো। One number is 25% of another number. The larger number is 12 more than the smaller. The larger number is, দেখো এখানে বলছে one number is 25% of another number. 25% more than বলেনি, 25% of another number. তাহলে চলো প্রথমে ব্রড পদ্ধতি দেখে নেব ডিটেলসে। তাহলে বড় সংখ্যাটি আমরা ধরে নেব। তাহলে বড় সংখ্যাটি, বড় সংখ্যাটি সমান x। তাহলে স্মল নাম্বার বা ছোট সংখ্যাটি কত হবে? বড় সংখ্যার থেকে 12 কম হবে। তাহলে x - 12 বলে দিয়েছে আমাকে। তারপরে দেখো কি বলেছে আমাকে, যে ওয়ান নাম্বার ইজ 25% অফ অ্যানাদার নাম্বার। তাহলে এর বড় সংখ্যাটির 25%, 25% মানে 25/100। এটা কার সঙ্গে সমান হবে? ছোট সংখ্যাটির সঙ্গে, x - 12 এর সঙ্গে। তাহলে 25 4 দিয়ে কেটে যাবে, 4×25 100। তাহলে এটা কত হলে x = 4x - 4×12 = 48। তাহলে এটা এদিকে চলে গেলে -3x হয়ে যাবে, আর ওইদিকে -48 থাকবে। এই মাইনাস কেটে যাবে। এটা x = 48/3। তাহলে এবার দেখো কেটে দাও, 3 একে 3, 3 × 16 = 48। তাহলে x = 16 হয়ে গেল। তাহলে বড় সংখ্যাটি দ্য লার্জার নাম্বার ইজ 16। এবার দেখো, এবার আমরা এক্সাম হলের পদ্ধতি দেখব। তাহলে কি বলছে, ওয়ান নাম্বার ইজ 25% অফ অ্যানাদার নাম্বার। তাহলে ধরে নাও বিগ নাম্বারটা হচ্ছে 100, তাহলে এর 25% হবে স্মলার নাম্বার, তাহলে ওটা কত হয়ে যাবে? 25 হয়ে যাবে। এদের অনুপাত কত? এটা যদি 4 হয়, এটা হবে 1:4 কাটাকাটি করলে। তাহলে দেখো এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 3। আবার দেখো এই 3 কার সঙ্গে সমতুল্য হচ্ছে? 12-র সঙ্গে। কারণ আমাকে বলছে 12 মোর দ্যান স্মলার নাম্বার, ওদের মধ্যে পার্থক্য 12 বলতে দিয়েছে, এখানে আমরা দেখছি 3 পাচ্ছি।
তাহলে 3 হচ্ছে 12 সমতুল্য। তাহলে 1 কার সমতুল্য? 12/3 এবার আমাকে বড় সংখ্যাটা বার করতে হবে। বড় সংখ্যাটা মানে 4, তাহলে 4 কার সমতুল্য হবে? 12/3 ইন্টু 4, তাহলে 3 একে 3, 3 4 12 আর 4 4 16। তাহলে বুঝতে পারলে এগুলো করার কোনো প্রয়োজনই নেই, জাস্ট আমরা অনুপাত বার করবো, ওদের পার্থক্য সমান দেখে নেবো, 3 = 12, তাহলে 12/3 ইন্টু 4 করে দেবো, তাহলেই আমরা উত্তর পেয়ে যাব। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তোমাদের যে কোনো অসুবিধা, আমাদের জন্য কোনো সাজেশন, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাদের জন্য বলবে, যেন আমরা তোমাদের সঙ্গে ভালোভাবে কানেক্ট হতে পারি, তোমাদের জন্য আমরা আরো ভালোভাবে যেন কাজ করতে পারি। চলো পরের কোশ্চেনটাতে চলো। The price of a chair is 500. It has been sold at 2 successive discount of 10% each. What is its selling price? তাহলে দেখো, একটা চেয়ারের দাম আমাকে 500 টাকা বলেছে, কিন্তু কি হয় এর ওপর দুইবার 10% করে ছাড় দেয়, তাহলে আমাকে কত টাকায় বিক্রি হচ্ছে ওটা বার করতে বলেছে। তাহলে দেখো, প্রথমে এর দাম কত? 500 টাকা ছিল, 500 টাকায় 10% ছাড়, তাহলে 500 টাকা 10% মানে কত হবে? 500 ইন্টু 10/100, তার মানে কত? এটা কেটে দাও 5 দিয়ে, তাহলে বাকি কত থাকলো? এদিকে এদিকে থাকলো 50 থাকলো, তাহলে 500 মাইনাস 50 মানে কত দাম হলো? 10% ছাড় দেওয়ার পরে 450 টাকা দাম হলো। এর ওপর আবার 10% ছাড় দিয়েছে, তাহলে এর ওপর 10% ছাড় দিলে কত? 450 টাকা থেকে 450 টাকা 10% মাইনাস করবো, 450 ইন্টু 10/100, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে 45 টাকা। 450 থেকে 45 বিয়োগ করলে কত হবে? 405 টাকা। তাহলে এটাই হয়ে যাবে উত্তর, 405 টাকা। তাহলে দেখো, এগুলো এত বড় করার প্রয়োজন নেই, আমরা জানি 500 টাকা 10% মানে হচ্ছে 50 টাকা হয়ে যাবে, তার মানে 450 হয়ে গেল। আবার 450-এর যদি 10% মানে আমরা কি 45, 45 হয়ে গেল। এই 45 450 থেকে বাদ দিলে 405 টাকা। এইটুকুই ছিল অঙ্ক। ওকে, আশা করি ক্লাসটি তোমার ভালো লাগছে। ভালো লাগলে তোমার মনের অনুভূতি অবশ্যই লাইক করে জানাবে এবং তোমার সঙ্গীদের সঙ্গে শেয়ার করবে। চলো পরের কোশ্চেনে চলো। দেখো, এই কোশ্চেনগুলো আমরা লাভ ও ক্ষতি থেকে নিয়েছি। এর আগের কোশ্চেনগুলো যেগুলো দেখলাম ওগুলো মেনলি আমাদের শতকরা থেকে ছিল। দেখো, যে কোনো এক্সামে লাভ, ক্ষতি, শতকরা, সরল সুদ আর অনুপাত, এই 3-4টা টপিক থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে। আর তুমি সব জায়গায় কোশ্চেন একই রকমই দেখতে পাবে। যেমন এই কোশ্চেনগুলো তুমি ঠিক দেখতে পাবে এই যে ফুড এসআই এর রিসেন্ট যে এক্সাম হলো ওখানে দেখতে পাবে। তাই একবার তুমি যদি অঙ্কগুলো বুঝে যাও তাহলে তুমি যে কোনো এক্সামের কোশ্চেন আরামসে করে দিতে পারবে, আর কোনো অসুবিধা হবে না। দেখো কি বলেছে অঙ্কটা। A shopkeeper allowed 20% discount on the market price on his article. Find the market price of an article for which he charged 740. তাহলে কি বলেছে যে একটা দোকানদার তার জিনিসের উপরে 20% ছাড় দেয়, তাহলে একটা জিনিসে 740 টাকাতে বিক্রি করেছে, তাহলে মার্কেট প্রাইস কত হবে ওই জিনিসটা সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে দেখো, ডিটেলসে যদি আমরা দেখি তাহলে প্রথমে ধরে নিলাম যে ওর মার্কেট প্রাইস হচ্ছে এক্স টাকা, তাহলে মার্কেট প্রাইসের ওপর 20% ডিসকাউন্ট দেয়, কি করব? মার্কেট প্রাইস মাইনাস মার্কেট প্রাইসের 20%, তাহলে 20/100, তাহলে কত? 20 কে 20, 5 20 100, তাহলে কত হয়ে গেল? এটা এক্স মাইনাস এক্স বাই 5, তার মানে হচ্ছে 5x মাইনাস এক্স সমান হচ্ছে 4x/5। এটা হলো ওর কি, যে দামে সেল করছে, আর ওই দামটা আমাদের বলে দিয়েছে 740 টাকা, তাহলে এটা কি হয়ে গেল? 4x/5 ইকুয়াল টু 740। তাহলে আমাকে এক্স এর মান বার করতে হবে, 740/4 ইন্টু 5, 4 দিয়ে কাটলে হবে 4 একে 4, তাহলে কত হয়ে গেল? 34 হয়ে গেল, 4 8 32, 32-এর পরে 20 হয়ে গেল, 4 5 20, মানে 185 ইন্টু 5। দেখো 185 ইন্টু 5 মানে 200তে কত কমছে? 15, তাহলে 5 15 75, আর 200 মানে 5
5 200 হচ্ছে 1000, 1000 থেকে 75 বিয়োগ করে দিলে কত হবে? 925 টাকা। 925 টাকা, এটা হয়ে যাবে উত্তর। দেখো এটা যদি আমরা শর্টকাটে করি তাহলে কি হবে? 20% ডিসকাউন্ট দেয়। 20% মানে হচ্ছে 1/5, মানে জিনিসটার দাম যদি 5 টাকা হয় তবে ওতে 1 টাকা ছাড় দেয়। তাহলে জিনিসটা কত টাকাতে বিক্রি হচ্ছে? 4 টাকাতে। এই 4 টাকাটা কার সঙ্গে সমতুল্য? 740 এর সঙ্গে সমতুল্য। তাহলে 740 এর সঙ্গে যদি সমতুল্য হয় তাহলে আমাকে 5 এর মান বার করতে হবে, কারণ এটাই হচ্ছে আমাদের মার্কেট প্রাইস। তাহলে 4 মান হচ্ছে 740, তাহলে 1 মানে কত? 740 বাই 4। তাহলে 4 দিয়ে কাটলে একটু আগে আমরা দেখলাম 185 হচ্ছে। তাহলে 5 মানে কত হবে? 185 ইন্টু 5 কত হলো আমাদের? 925। এটুকুই অঙ্ক ছিল, আর কিছুই না। চলো পরের কোশ্চেনে চলো। এটাও লাভ ক্ষতি থেকে। The percent profit made when an article is sold for 78 is twice as much as when it is sold for 69. The cost price of the article is. তাহলে কি বলেছে আমাকে এখানে? যখন একটি বস্তুকে আমরা 78 টাকাতে বিক্রি করি তখন আমাদের যে লাভ হয়, ওই বস্তুটাকে 69 টাকাতে বিক্রি করলে যে লাভ হয় তার থেকে 2% বেশি লাভ হয় যখন 78 টাকাতে বিক্রি করি। মানে 78 টাকাতে বিক্রি করলে 2% বেশি লাভ হয় 69 টাকাতে বিক্রি করলে যে লাভ হবে তার থেকে। তাহলে আমাকে কস্ট প্রাইস বা আমাকে ক্রয় মূল্য জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি করব? প্রথমে ডিটেলসে দেখবো একই রকম। তাহলে লেট বা ধরে নিই কস্ট প্রাইস সমান হচ্ছে এক্স। তাহলে এক্স টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 78 টাকাতে যদি বিক্রি করে তাহলে পার্সেন্টেজ লাভ কত হবে? 78 মাইনাস এক্স, এটা কি হলো? লাভ। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটা হচ্ছে ওর পার্সেন্টেজ লাভ, যত পার্সেন্ট লাভ হলো 78 টাকাতে বিক্রি করে। ঠিক একই রকমই যদি 69 টাকাতে বিক্রি করে তাহলে লাভ কত? 69 মাইনাস এক্স, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এত টাকাতে বিক্রি করলে কি বলেছে আমাকে? যে এর থেকে এখানে, এর থেকে 69 টাকাতে যে লাভটা হচ্ছে পার্সেন্টেজ লাভ, ওর থেকে 78 টাকাতে বিক্রি করলে দ্বিগুণ লাভটা হয়। তাহলে এটাকে আমি 2 দিয়ে গুণ করে দেব। 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে দেখো কি হচ্ছে? 78 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100 সমান হচ্ছে 69 ইন্টু 2 মাইনাস 2x বাই এক্স ইন্টু 100। দেখো এই এক্স কেটে যাবে, এই 100 কেটে যাবে। তাহলে আমার কি পড়ে থাকলো? এই 2xটা এদিকে চলে এলে হয়ে যাবে x, আর এটা গুণ করলে কত হয়ে যাবে? এটা গুণ করলে হয়ে যাবে 2 ইন্টু 69 মানে হচ্ছে 138, মানে 70 ধরো, 70 ধরলে কত? 140 থেকে 2 কমে যাবে, 138 মাইনাস 78, তার মানে হচ্ছে 60। এই ছিল আমাদের অঙ্ক। এবার যদি আমরা এটা পরীক্ষা হলে শর্টকাটে করি তাহলে আমাদের একটা ফর্মুলা আছে। তাহলে আমাদের কস্ট প্রাইস সমান হয়ে যাবে n ইন্টু 69 মাইনাস 78 বাই n মাইনাস 1। তাহলে এখানে n মানে হচ্ছে যত গুণ লাভ হবে এখানে দ্বিগুণ লাভ হচ্ছে, আর যার সঙ্গে যেটাতে কম লাভ হবে ওর সঙ্গে গুণ করে দেবো, মাইনাস 78, যেটা বেশি লাভ হবে। আর n মাইনাস 1 মানে হচ্ছে যত গুণ লাভ হবে, তাহলে আমাদের এখানে 2 গুণ লাভ হচ্ছে 2 মাইনাস 1, তাহলে নিচে 1 হয়ে গেল। তাহলে এটা দেখো 69 গুণ করলে 138 মাইনাস 78, একই উত্তর চলে আসবে 60। এই 2 লাইনে হয়ে যাবে। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, আর না বুঝতে পারলে তোমরা অবশ্যই কমেন্টে বলো তোমাদের কি প্রবলেম বা আমি আর কি ইমপ্রুভ করতে পারি। পরের কোশ্চেনে চলো। দেখো এই কোশ্চেনগুলো আমরা গতিবেগ থেকে নিয়েছি। দেখো গতিবেগের অঙ্ক করতে গেলে প্রথমে আমাকে একটা রিলেশন জানতে হয়, ভেলোসিটি বা গতিবেগ ইকুয়াল টু ডিস্টেন্স বা অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এটা যেন তোমাদের একদম মনে থাকে, ভেলোসিটি বা গতিবেগ সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এটা আমাদের গতিবেগের যে কোনো অঙ্কেই লাগবে। এবার দেখো অঙ্কটা কি বলছে। স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 4 কিমি পার আওয়ার and the speed of current is 1 কিমি per hour. What time it will take to cover 20 কিমি if the boat moves in the direction of the current?
তাহলে কি বলছে আমাকে এখানে, যে স্থির জলে একটি বোটের গতিবেগ হচ্ছে 4 কিমি পার আওয়ার এবং স্রোতের গতিবেগ 1 কিমি পার আওয়ার। তাহলে আমাকে বলছে যে ওই বোটটার স্রোতের অনুকূলে 20 কিমি দূরত্ব কভার করতে কতটা টাইম লাগবে। তাহলে দেখো এখানে আমাদের দুটো জিনিস, এই নৌকার যখনই অঙ্ক আসবে আমাদের দুটো জিনিস যেন মাথায় ক্লিক করে। একটা হচ্ছে অনুকূলে, স্রোতের অনুকূলে, অনুকূলে বলতে স্রোতের অনুকূলে, অনুকূলে গতিবেগ, মানে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ সমান কি হয়, যে ভেলোসিটি অফ বোট প্লাস ভেলোসিটি অফ রিভার। ভেলোসিটি অফ বোট বলতে নৌকার গতিবেগ যেটা থাকবে, আর ভেলোসিটি অফ রিভার বলতে স্রোতের যেটা গতিবেগ থাকবে। আরটা হচ্ছে প্রতিকূলে, আরটা হচ্ছে প্রতিকূলে। প্রতিকূলে গতিবেগ সমান কি হয়ে যায়, ভেলোসিটি অফ বোট মাইনাস ভেলোসিটি অফ রিভার, নৌকার গতিবেগ বিয়োগ রিভার বা স্রোতের গতিবেগ। তাহলে এখানে আমাকে অনুকূলে বার করতে বলছে, অনুকূলে বার করলে আগে দেখো অনুকূলে গতিবেগটা কত হবে দেখি। তাহলে বোটের কত, বোটের হচ্ছে 4 কিমি পার আওয়ার, আর স্রোতের কত 1 কিমি পার আওয়ার, তাহলে টোটাল কত হলো 5 কিমি পার আওয়ার। তাহলে দেখো এবার আমাকে ভি ইকুয়াল টু ডি বাই টি এটা লাগাতে হবে। তাহলে আমাকে টাইম চেয়েছে, তাহলে টি ইকুয়াল টু ডি বাই ভি করতে পারবো না, পারবো না। আমাকে ডিস্টেন্স কত বলে দিয়েছে 20 কিমি, আর ভেলোসিটি আমরা কত পাচ্ছি 5 কিমি স্রোতের অনুকূলে। তাহলে টাইম লাগবে 5 একে 5, 4 5 20, 4 আওয়ার। কয় ঘন্টা টাইম লাগবে, 4 ঘন্টা টাইম লাগবে। তাহলে দেখো এটাও এত বড় করার কিছু নেই, আমরা যদি এই অনুকূলে আর প্রতিকূলের ব্যাপারটা জানি তাহলে হয়ে যাবে, এক লাইনে হয়ে যাবে। যে আমরা অনুকূলে যখন বলবে তখন অনুকূলেরটা বার করে নেব, বার করে জাস্ট ডিস্টেন্সকে ভাগ করে দেবো, তাহলে আমরা টাইম পেয়ে যাবো। জাস্ট 2 লাইনের অঙ্ক। চলো পরের অঙ্কে। The time for a train of length 130 meter running at the speed of 72 কিমি per hour to cross a bridge of length 150 meter is। তাহলে আমাকে কি বলছে, একটা ট্রেন 72 কিমি পার আওয়ার ঘন্টা বেগে চলছে, আর ট্রেনটার লেন্থ আমাকে বলছে 130 কিমি, 130 মিটার। আর আমাকে কি বলেছে 150 মিটার দীর্ঘ একটা ব্রিজকে ক্রস করতে ওই ট্রেনটার কতটা টাইম লাগবে। দেখো এই ট্রেনের অঙ্কেও দুটো জিনিস মনে রাখতে হবে, যে ট্রেন যদি কোনো ব্রিজ, কোনো প্ল্যাটফর্ম, এরকম বড় বড় মানে লম্বা লম্বা জিনিসকে যদি অতিক্রম করে, তখন আমরা জানি যে ওর অতিক্রান্ত দূরত্বটা কি হয়ে যায়, ওর যে দূরত্বটা অতিক্রম করবে সেটা কি হয়ে যাবে, ওর নিজের দৈর্ঘ্য, মানে ট্রেনের লেন্থ নিজের দৈর্ঘ্য, আর ব্রিজ যে দৈর্ঘ্য, এখানে ব্রিজ আছে ব্রিজের লেন্থই বলি, বা ধরো প্ল্যাটফর্ম থাকলে প্ল্যাটফর্মের লেন্থ ওটা হয়ে যায়। আর যদি ট্রেন, কোনো বাস, কোনো তাল গাছ, কোনো মানুষ, মানে যাদের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের তুলনায় খুব কম, ওইসব জিনিসকে অতিক্রম করে, তখন ট্রেনের অতিক্রান্ত দূরত্ব কি হয়ে যায়, অনলি ট্রেনের লেন্থটা হয়ে যায়। এই দুটো জিনিস যেন তোমাদের মনে থাকে। তাহলে এখানে আমাদের ব্রিজ আছে, তাহলে ব্রিজ যদি থাকে তাহলে ট্রেন আলটিমেটলি কতটা ডিস্টেন্স অতিক্রম করলো, তাহলে ট্রেনের নিজের লেন্থ প্লাস ট্রেন যে ব্রিজটা অতিক্রম করেছে তার লেন্থ, তার মানে কত হয়ে গেল 130 প্লাস 150, 280 মিটার। আবার দেখো এখানে আমাদের মিটার আছে আর এগুলো সব সেকেন্ডে আছে, তাহলে এটাকে আগে আমাদের মিটার পার সেকেন্ড করতে হবে। তাহলে এখানে আমরা দেখছি 72 কিমি পার আওয়ার আছে, তাহলে আমরা এটাকে কেমন ভাবে লিখতে পারি, 72 কিমি পার আওয়ার। তাহলে দেখো কিমিকে যদি আমরা মিটার করতে যাই তার মানে 1000 দিয়ে করতে হয় গুণ, আর আওয়ারকে যদি মিনিটে করি তাহলে 60, আর মিনিটকে আবার যদি সেকেন্ডে করি 60, তার মানে হচ্ছে আওয়ারকে যদি সেকেন্ডে করি তাহলে 3600 দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো এই শূন্য কেটে যাবে, এই শূন্য কেটে যাবে, তাহলে দেখো কত হলো 6 6 36, 36 দুগুণা 72, 36 দুগুণা 72, তার মানে হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। এটা কি পেয়ে গেলাম আমরা, ভেলোসিটি অফ ট্রেন পেয়ে গেলাম, ভেলোসিটি অফ ট্রেন 20 মিটার পার সেকেন্ড। তাহলে টাইম কতটা লাগবে, আমরা কি দেখলাম একটু আগে, সূত্র ভি ইকুয়াল টু ডি বাই টি। তাহলে টাইম ইকুয়াল টু কি পাবো, টাইম ইকুয়াল টু পেয়ে যাবো ডি বাই ভি। ডি কত পেয়েছি আমরা 280, আর ভি কত পেয়েছি আমরা 20,
শূন্য শূন্য কেটে দাও, তাহলে 14 দুগুণে 28, 14 সেকেন্ড টাইম লাগবে। এটাই হচ্ছে উত্তর। তাই এইসব অঙ্কতে এত দূর বা এত বড় করার কোনো প্রয়োজনই নেই। প্রথমে যদি আমরা দেখি যে কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে ওটাকে আমরা মিটার পার সেকেন্ড করবো। আর মিটার পার সেকেন্ড করতে গেলে আমাকে 5/18 দিয়ে গুণ করে দিতে হয়। এটা যেন মনে থাকে আমাদের, যে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 18কে 18, 4 18 72, তাহলে কত হয়ে গেল ভেলোসিটি? 20 মিটার পার সেকেন্ড। মনে থাকবে 5/18 দিয়ে গুণ করতে হয়। এই যে আমরা ভেলোসিটি পেয়ে গেলাম, তার ভেলোসিটি সমান কি? ভেলোসিটি সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি। তাহলে এই ডিস্টেন্স আমি কি বললাম, যদি ব্রিজকে যদি অতিক্রম করে বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন আমরা কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য দুটোই যোগ করে দেবো। তাহলে 130 আর 150 কত হয়ে গেল? 280/20, কেটে গেল 14। এই জাস্ট 1 থেকে 2 লাইনের অঙ্ক ছিল, তাই এত বড় করার কোনো প্রয়োজন নেই। এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি করেছি, আর পরীক্ষা হলে এইটুকুই করতে হবে। আর তোমরা যদি না বুঝতে পারো, এই বড় পদ্ধতিটাতেই 2-3 বার করবে, তারপরে দেখবে ঠিক বুঝে যাবে। পরের কোশ্চেনে চলো। দেখো, এবার আমি কিছু মিক্সড কোশ্চেন নিয়েছি। প্রথম কোশ্চেনটা কি বলেছে, যে কমপ্লিট দ্য সিরিজ। তাহলে আমাদের 3 আছে, 8 আছে, 15 আছে, ড্যাশ আছে, 35 আছে। তাহলে দেখো এই 3 থেকে 8 কত? 5। আবার এই 8 থেকে 15 কত? 7। দেখো একটা প্যাটার্ন আমরা মোটামুটি বুঝতে পারছি, এটা 5 বেড়েছে, একটা 7 বেড়েছে। তাহলে এবার যদি আমরা 9 বাড়িয়ে দেখি, তাহলে 9 বাড়লে কত হয়? 15 আর 9 24। আচ্ছা, এই 9 এর পরে তারপরে আবার কত? 11। 11 বাড়লে 24 আর 11টা 35। তাহলে আমাদের ঠিক আছে, তার মানে আমাদের 5 7 9 11 2 2 করে বাড়ছে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত? 24। কিছুই ছিল না। এই সেম অঙ্ক দেখবে ফুড এসআই এবার এসছে, তাই একই ধরনের অঙ্ক আছে, জাস্ট তোমাকে একটু বুঝে করতে হবে। পরের কোশ্চেন, triangle ABC is an equilateral triangle. If its height is 3√3, then find its length. খুব সহজ অঙ্ক। তাহলে আমরা কি বলছি আমাকে, যে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, ওর হাইট আমাকে বলছে 3√3, তাহলে আমাকে লেন্থ খুঁজতে বলেছে, ওর বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা কি জানি, হাইটের সূত্র কি জানি? √3/2 ইন্টু বাহু সমান হচ্ছে এটা। এই √3 কেটে গেল, তাহলে এ মানে বাহু সমান কত হলো? এই 2 এদিকে চলে গেলে 6 হয়ে গেল, উত্তর হয়ে যাবে 6 সেমি। চলো তারপরের অঙ্কতে চলো। The time for a train of length 160 meter running at the speed of 72 km/h to cross a man standing on the platform. তাহলে কি বলছে, একটা ট্রেন যার দৈর্ঘ্য হচ্ছে 160 মিটার, ও কত স্পিডে চলছে? 72 কিমি/আওয়ার। তাহলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা মানুষকে অতিক্রম করতে তার কতটা টাইম লাগবে? তাহলে আমি একটু আগে বলেছি প্ল্যাটফর্ম অতিক্রম করলে কি হয়, আর মানুষ বা তালগাছ বা বাঁশ এসব অতিক্রম করলে কি হয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা সবাই করে কমেন্ট সেকশনে অবশ্যই কত উত্তর হবে জানাবে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা এই ধরনের ক্লাস আরও নিয়ে আসব। আর তোমার সুবিধা অসুবিধা অবশ্যই কমেন্টে জানাও। ক্লাসটিকে আরও বেশি প্রোডাক্টিভ করার জন্য আশা করি তোমার ক্লাস পিডিএফটি প্রয়োজন, যা তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, অথবা টেলিগ্রামে সার্চ করো ইটস এডুলিভ, ITSEDULEAF। আমাদের চ্যানেলে ফুড এসআইয়ের জিকে, ক্লার্কশিপের ম্যাথ এবং স্ট্যাটিক জিকের ক্লাস আপলোড হচ্ছে, সেগুলোও দেখতে পারো। আজ এখানেই শেষ, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। বাই।